মহার্ঘ ভাতা এবং পে স্কেল বা পে কমিশন এর মধ্যে পার্থক্য কোথায়? গতানুগতিক ধারা অনুযায়ী পে স্কেল দেওয়ার সময় এবং উপযুক্ততা উভয়ই থাকলেও কেন পে স্কেল দেওয়া সম্ভব হচ্ছে না? আর কেনই বা সরকার হঠাৎ করে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করলেন? এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নিচ্ছি মহার্ঘ ভাতা এবং পে স্কেল বা কমিশনের মধ্যে পার্থক্য কোথায়। মূলত নিয়োগকারী বা মালিক কর্তৃপক্ষ নিয়োগকৃত কর্মচারীদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য বিশেষ যে ভাতা দেয়া হয় তাই হচ্ছে মহার্ঘ ভাতা। আর অন্যদিকে বেতন কমিশন হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম 2 গুণ বা তার থেকেও বেশি যদি হয় সেক্ষেত্রে সরকার কর্তৃক বেতন বৃদ্ধি সুপারিশমালা যার দ্বারা কর্মচারীদের বেতন কাঠামোর পরিবর্তন সম্পর্কিত সুপারিশ করা হয় তাই হচ্ছে পে স্কেল বা পে কমিশন। মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয় মহার্ঘ ভাতায়। এটি প্রতি মাসেই দেয়া হয়। অন্যদিকে পে স্কেলে মূল বেতন বৃদ্ধির সাথে সাথে বাড়ি ভাড়া, টিফিন ভাতা, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধি করে দেয়া হয়। মহার্ঘ ভাতার আপৎকালীন বা তাৎক্ষণিক সমাধান আর পে স্কেল কর্মচারীদের অন্তত 8 থেকে 10 বছরের একটা স্থায়ী সমাধান। যখন মহার্ঘ ভাতা দিয়ে আর সমাধান করা সম্ভব হচ্ছে না কর্মচারীদের জীবনযাত্রার মান, ঠিক তখন পে স্কেল বা পে কমিশন দেয়া হয়। আমরা এখন দেখব বাংলাদেশে জাতীয় বেতন স্কেল সমূহ এবং এর মধ্যকার সময়ের পার্থক্য। আমরা প্রথমে দেখতে পাচ্ছি 1973 সালে একটি পে স্কেল হয়, তারপর হয় 77 সালে, তারপর 85 সালে, তারপর 91 সালে, তারপর 97, 2005, 2009 এবং 2015। এখানে যদি আমরা সময়ের পার্থক্যগুলো দেখি, প্রথমে দেখতে পাচ্ছি 4 বছর, তারপর 8 বছর, তারপর 6 বছর, তারপর 6 বছর, তারপর 8 বছর, তারপর 4 বছর, তারপর 6 বছর এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি 2015 থেকে 2024 পর্যন্ত প্রায় 9 বছরও বেশি সময় ধরে হলো কিন্তু পে স্কেল হয়নি। আর আগের যদি আমরা সময়গুলো দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি 4, 5, 6 এরকম সময়ের ব্যবধানে একটি করে পে স্কেল দেওয়া হয়েছিল। উল্লিখিত আলোচনায় এটুকু স্পষ্ট যে পে স্কেল দেওয়ার সময় অলরেডি পার হয়েছে, কেননা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যে দাম সেটা 2 বা তার অধিক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু তারপরেও পে স্কেল সরকার দিচ্ছেন না কেন? এর জন্য আমাদের এবার জাতীয় বেতন স্কেল সমূহ এবং এর মধ্যকার বেতনের পার্থক্য জানতে হবে। আমরা একটু যদি দেখতে পাচ্ছি 1973 সালে মোট ধাপ ছিল 10টি। দশম ধাপে মূল বেতন ছিল 130 টাকা। 1977 সালে মোট ধাপ ছিল 20টি। 19 নম্বর ধাপে যেহেতু ধাপ বাড়লো, এক্ষেত্রে আমরা 2টি ধাপকে একত্র করে 19তম ধাপকে বেছে নিলাম। মূল বেতন 240 টাকা বৃদ্ধি পেল 1.85 গুণ অর্থাৎ দ্বিগুণ। 1985 সালে মোট বেতন স্কেলে ধাপ ছিল 20টি। 19তম ধাপে মূল বেতন 550 টাকা বৃদ্ধি পেল 2.30 গুণ অর্থাৎ দ্বিগুণেরও অধিক। 1991 সালে মোট ধাপ ছিল 20টি। 19তম ধাপে মূল বেতন 975 টাকা বৃদ্ধি পেল 1.77 গুণ। 1997 সালে মোট ধাপ ছিল 20টি। 19তম ধাপে মূল বেতন 1560 টাকা বেতন বৃদ্ধি পেল 1.60 গুণ। 2005 সালে মোট ধাপ ছিল 20টি। 19তম ধাপে মূল বেতন 2500 টাকা বেতন বৃদ্ধি পেল 1.60 গুণ। 2009 সালে মোট ধাপ ছিল 20টি। 19তম ধাপে মূল বেতন 4250 টাকা বেতন বৃদ্ধি পেল 1.70 গুণ। 2015 সালে মোট ধাপ ছিল 20টি। 19তম ধাপে মূল বেতন 8500 টাকা বেতন বৃদ্ধি পেল 2.02 গুণ অর্থাৎ 2 গুণ। তার মানে পে স্কেলে দিতে গেলে কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন দ্বিগুণ পরিমাণ বাড়াতে হবে, কিন্তু আসলে কি এটা সম্ভব? আমরা এখন দেখব সরকারের বাস্তবতাগুলো। প্রথমে আমরা যদি দেশের কিছু ব্যাংকের দিকে তাকাই, দেখব ব্যাংকগুলো প্রায় দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণ টাকা দেশের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে আছে। আর 5 আগস্ট দেশের পট পরিবর্তনের পর দেশের আর্থিক অবস্থা নাজুক হয়েছে। কিছু আওয়ামী লীগের পন্থী প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের টাকা গুছিয়ে বিদেশ পাড়ি দিয়েছেন। অনেক প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ খেলাপি করে উধাও হয়েছেন। আর এই কারণে ব্যাংকগুলোতে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খল অবস্থা। দেশের বর্তমান ঋণ খেলাপির বৃদ্ধি পেয়েছে প্রায় কয়েক গুণ। অর্থ পাচার দেশের আর্থিক অবস্থাকে আরও নাজুক করেছে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রতি দেশের জনগণের আস্থাহীনতা দেশের অর্থনীতি চরম পথে যাওয়ার আরেকটি কারণ। বিগত সরকারের আমলে ইচ্ছে মতো টাকা ছাপানোর কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ।
ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় বিদেশ থেকে পণ্য আমদানি করতে হলে অনেক পরিমাণ টাকা দিতে হয়। দেশের সিন্ডিকেট ব্যবস্থা দেশে চরম অবস্থার জন্য আরেকটি কারণ হতে পারে। এই অবস্থার পরও অন্তর্বর্তীকালীন সরকার থেমে নেই, দেশের উন্নয়নে এগিয়ে চলেছেন, চেষ্টা করে যাচ্ছেন দেশকে একটি মর্যাদাপূর্ণ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন তিনি দেশের আর্থিক অবস্থার জন্য টাকা ছাপাবেন না। তিনি ভালো করেই জানেন যে টাকা ছাপালে মুদ্রাস্ফীতি দেশে কিভাবে আরো চরম অবস্থায় বৃদ্ধি পায়, কিন্তু শেষ পর্যন্ত ব্যাংকের অবস্থার কারণে তিনি তার সিদ্ধান্তে ঠিক থাকতে পারেননি। ছাপালেন 22,500 কোটি টাকা, কিন্তু এই 22,500 কোটি টাকাকে চৌবাচ্চার মধ্যে শেষ বলে সব জানিয়ে দিলেন একজন সচিব। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 22,500 কোটি টাকা হয়েছে। এটা কিছু ব্যাংককে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এটা একটা হচ্ছে যে আপনার একটা চৌবাচ্চার পানির মতো টাকাটা। এখান থেকে অনুমেয় যে দেশের আর্থিক অবস্থা কতটা নাজুক। পে স্কেল দিতে না পারার আরেকটা কারণ হলো পে স্কেল যেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেহেতু দেশের 16 লক্ষ কর্মরত কর্মকর্তা এবং কর্মচারী, সেই সাথে পেনশনভোগীদের টাকা যোগান দেয়া একটা বিশাল কর্মযজ্ঞের ব্যাপার। উল্লিখিত আলোচনা থেকে আমরা সংক্ষেপে বলতে পারি দেশের নাজুক অবস্থার কারণেই মূলত আপাতত পে স্কেল দেওয়া সম্ভব হচ্ছে না। সে পর্যন্ত মহার্ঘ ভাতার মধ্যেই সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে সন্তুষ্ট থাকতে হবে। তবে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে খুব শীঘ্রই পে স্কেল হবে বলে এমনটা আশা করছেন বিশ্লেষকগণ। সে পর্যন্ত আমরা সবাই সরকারকে সহযোগিতা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।